শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, আজ কথা বলবো একটু আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রেই, আমাদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং জীবনের সমস্ত প্লেনসেই আমাদের জ্ঞান বিজ্ঞান সায়েন্স থেকে পলিটিক্যাল সায়েন্স, সমস্ত ক্ষেত্রেই আমাদের কতগুলো আমাদের নিজস্ব অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা সেই সঙ্গে আমাদের কিছু পড়াশুনো। আমাদের যে জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞান যদি খুব একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, দেখবেন কোনো সাবজেক্টেরই শেষ কথা লেখা হয়নি। কোনো সাবজেক্টেরই জ্ঞানের শেষ কথা লেখা হয়নি এবং জীবনের বিভিন্ন প্লেন্সে, সামাজিক প্লেন্স বলুন, ইকোনমিক প্লেন্স বলুন, আমাদের সায়েন্সের প্লেন্স বলুন, এগ্রিকালচার বলুন, পলিটিক্স বলুন, ফিনান্স বলুন, কোনো কিছুতেই কিন্তু শেষ কথা লেখা হয়নি। আমরা শেষ আহরণ, জ্ঞানের আহরণ, সেটাই ফাইনাল এবং সেটাই কমপ্লিটলি ফুল প্রুফ, সেটাই অব্যর্থ, তারপরে কিছু মডিফিকেশনের দরকার হবে না, নতুন কিছু ভালো আসবে না, এমন স্তরে আমরা কোনো সাবজেক্টে আসতে পারিনি। জ্ঞান বিজ্ঞানের শেষ কথা লেখা হয়নি। আর মানুষের প্রয়োজন যুগে যুগে পাল্টায়। আমাদের জিওগ্রাফিক্যাল পজিশন চেঞ্জ, টাইমের চেঞ্জের সঙ্গে সঙ্গে, অতনুবাবু ওয়াচিং, এই পরিবর্তনগুলো হয়। একদম একটা ডক্ট্রিন দিয়ে দিলাম, একটা থিওরি দিয়ে দিলাম, সেটাই আমাদের সব প্রবলেম সলভ করে দেবে। একটা মেডিসিন আবিষ্কার হয়ে গেল একটা অসুখের জন্য, সেটাই সেই অসুখের শেষ মেডিসিন, এরপরে আর ভালো কিছু হবে না, ওটাই একদম বেস্ট মেডিসিন। এরকম ইতিহাসে হয়নি। আমি একটা খুব সহজ উদাহরণ দিয়ে শুরু করি। আস্তে আস্তে সায়েন্স থেকে এগোবো আমাদের সোশ্যাল লাইফে, তারপর পল সায়েন্সের কিছু ডক্ট্রিনসে এগোবো, কীভাবে আমরা কনফিউজড হয়েছি এই জিনিস চিন্তা করে, যে আমরা বোধহয় যেটা নিয়ে আমরা ধরে আছি সেটাই বোধহয় আমাদের জ্ঞানের ফাইনাল অ্যান্ড বেস্ট স্তর। এই ভুল ধারণার জন্য আমরা ঠকেছি। যেমন ধরুন, গোটা পৃথিবীর সব দেশের মানুষেরই একটা বিভিন্ন, সব লোকে কখনো না কখনো অম্বলশূল হয়, অ্যাসিডিটি, অম্বলশূল, গ্যাস অম্বল, এগুলো হয়। কারো দীর্ঘস্থায়ী, কারো অল্প সময়ের, কারো মাঝে মাঝে। এর জন্যে কি ছিল ওষুধ এককালে? যেহেতু মানুষের চিকিৎসা বিজ্ঞান তো মানুষের মনুষ্য জীবন শুরু হওয়ার দিন থেকে, মানব সভ্যতার শুরু থেকেই এটা কি ছিল, তখন বিভিন্ন হার্বস, বিভিন্ন মডিফাইড মেডিসিনস, ফুডস, এগুলো খাওয়া হতো। কি খাওয়া হতো? একদম প্রথম একদম চার মেটেরিয়ালস, যেমন মুড়ি পুড়ে, মুড়ির মতো জিনিসকে পুড়ে, বা ছাই, এই যে ঘুঁটের কেক, যে কেকগুলো, এ পিস অফ কেক, সেটা কাঠ পুড়েও হতে পারে, ঘুঁটে পুড়েও হতে পারে, হ্যাজ গট এ হিউজ সারফেস, অন দ্য সারফেস অ্যান্ড ইনসাইড অনেক বেশি ক্যানেলিকুলি আছে, পোরোসিটি আছে। সেখানে পেটের যে অ্যাসিড যদি খাই আমরা, the HCl, that acid is adsorbed there and acidity is relieved.
বা এমন সব ফুড আছে যে ফুডগুলো খেলে স্টোমাকের মধ্যে যে অ্যাসিড দ্যাট ইজ অ্যাডজর্বড, দ্যাট ইজ নিউট্রালাইজড অর অ্যাডজর্ব, অম্বল কমে যায়। এই ছিল একটা যুগ। তারপরে দেখুন আস্তে আস্তে কি এলো, যখন এই আমাদের ইউরোপিয়ান সায়েন্স এলো, তখন কি হলো, একটা তখনও অম্বল শুলের ভালো ওষুধ তৈরি হয়নি পৃথিবীতে। কি ছিল, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, বিভিন্ন অ্যালকালির কম্বিনেশন, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অ্যালকালি, এর কম্বিনেশনসগুলো। একসময় চুন খাওয়া হতো, চুন যে অ্যালকালি অম্বলের জন্য, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কম্পাউন্ড, ক্যালসিয়াম অ্যালকালি, ম্যাগনেসিয়াম, পটাশ, এইগুলো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এইগুলো কিন্তু বিভিন্ন কম্বিনেশনস। কারণ যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উইল গিভ ইউ কনস্টিপেশন, আপনাকে রিলিফ দেবে অম্বল থেকে, বাট উইল গিভ ইউ কনস্টিপেশন। ম্যাগনেসিয়াম অ্যালকালি দিয়ে, হাইড্রক্সাইড দিয়ে, দ্যাট উইল গিভ ইউ অ্যাসিডিটিকে রিলিফ করবে, বাট কনস্টিপেশনটাকে দূর করবে, ডিফারেন্ট কম্বিনেশনস। তারপরে কি এলো, একটা যুগ এলো যখন বিভিন্ন সার্জারিগুলো এলো, ডিফারেন্ট সার্জারি এলো, হ্যাঁ সার্জারি এলো, বিভিন্ন রকমের এই স্টোমাকের বিভিন্ন যে নার্ভগুলো আছে, নার্ভগুলো কাটা, ভেগাস নার্ভকে কাটা, ভেগোটমি, সেই সঙ্গে স্টোমাকের সার্জারি। আবার এই সার্জারির বিভিন্ন মডিফিকেশানস এলো, ভেগোটমির বিভিন্ন মডিফিকেশানস এলো, ভেগোটমি ট্রাঙ্কেল, তারপর হচ্ছে ট্রাঙ্কেল ভেগোটমি থেকে হ্যাঁ বিভিন্ন সিলেক্টিভ ভেগোটমি, তারপর হাইলি সিলেক্টিভ ভেগোটমি, বিভিন্ন নার্ভ সেগমেন্টসকে কাটা শুরু হলো, হাইলি সিলেক্টিভ। এরকম একটা যুগ এলো, কিন্তু কমপ্লিকেটেড সার্জারিগুলো এলো, তাতেও মানুষ রিলিফ পেল। দেখবেন গ্রামে আপনাদের বাপ ঠাকুরদারা বা পাড়াপড়শি যাদের খুব অম্বলশূল ছিল, তারা একসময় এই সার্জারিগুলো দেখবেন, পেটে বড় দাগ আছে, উপরের পেটে আপার অ্যাবডোমেনে দাগ আছে, কাটা হয়েছে, তাতেও কিন্তু ফুল রিলিফ আসেনি, কারণ সার্জারি সবসময় ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। তারপর একটা যুগ এলো, সাম ফার্মাসিউটিক্যালস কম্পাউন্ড এলো, সিমেটিডিন, এইরকম গ্রুপগুলো এলো। দেখা গেলো আমাদের সময়, তার আগে আমরা দেখতাম আমাদের অপারেশন টেবিলে ম্যাক্সিমাম ছিল এই পেপটিক আলসার সার্জারির পেশেন্টগুলো। যদি একটা টেবিলে পার ডে 10টা অপারেশন হয়, তার মধ্যে 5খানা হচ্ছে ছিল এই অম্বলশূলের অপারেশন, আর তারপরে কয়েকটা ছিল গল ব্লাডার। দেখুন যে মুহূর্তে এই সিমেটিডিন, র্যানিটিডিন, প্যান্টোপ্রাজল, রাইপ্রাজল, এই গ্রুপগুলো এলো আস্তে আস্তে, বিভিন্ন এই যে এইচ আয়ন ব্লকার বা পাম্প ব্লকারগুলো এলো, এরা একদম পুরো সার্জারিটা হ্যাজ বিকাম অবসোলিট। দিস পেপটিক আলসার সার্জারি ইন দ্য টেক্সট বুকস টুডে আর ন্যারেটেড, জাস্ট মেনশনড, বাট ইট ইজ সেলডম প্র্যাকটিস টুডে, কারণ প্রয়োজনটা চলে গেছে। আমি 1 ঘন্টা পরে কথা বলবো, 1 ঘন্টা পরে কথা বলবো। তার কারণ মেডিসিন সাফিসিয়েন্ট এসে গেছে। আবার দেখুন তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি, এই যে মেডিসিনসগুলো, এই যে আপনারা কোথায় কোথায় প্যান্টোপ্রাজল খাচ্ছেন, প্যান্ডি খাচ্ছেন, র্যান্ট্যাক ডি খাচ্ছেন, অল দিস থিংসগুলো খাচ্ছেন, বলছে না এগুলো দীর্ঘস্থায়ী ব্যবহার করলে স্টোমাকের নর্মাল যে ফিজিওলজিগুলো হ্যাম্পার হচ্ছে, তাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দেখবেন আস্তে আস্তে বিভিন্ন কান্ট্রিতে ইভিন দিস ড্রাগস আর বিং ব্যান্ড। অর্থাৎ আবার আমরা ফিরে যাচ্ছি সেই যুগে, এই যে কোথায় ফিরে যাচ্ছে, আবার সেই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ইভিন যে খুব নিউট্রাল সমস্ত, যেমন পোড়া পোড়া মুড়ি বা রুটিকে পুড়ে খাওয়া, অ্যাক্টিভেটেড চারকোল, যেগুলো নাও উই আর কনসিডারিং দোজ আর দ্য বেস্ট অ্যান্টাসিডস। এই যে মানুষের জ্ঞান যে কোনো সাবজেক্ট নিয়ে আস্তে আস্তে বিবর্তিত হচ্ছে। যেমন ধরুন এই যে পৃথিবী সম্বন্ধে আমাদের ধারণা, আমি আস্তে আস্তে শেষের দিকে আসবো। আমি এই যে আমাদের ডগমাগুলো আছে পলিটিক্যাল সায়েন্সের, মার্ক্সবাদ নিয়ে, গান্ধীবাদ নিয়ে যে ডগমা,
অন্ধবিশ্বাস, যে আঁকড়ে থাকা, যেটাই বোধহয় আমাদের শেষ প্রাপ্তি, এটাই বোধহয় আমাদের সব প্রবলেম সলভ করিয়ে দেবে, কত ভ্রান্ত আমি সেইখানটায় পরের দিকে আসব। এবার আসছি আমি, এবার ধরুন পৃথিবীর সম্বন্ধে আমাদের জ্ঞান। পৃথিবীর সম্বন্ধে কী জ্ঞান আমাদের? একটা আমাদের আদি পুরুষরা, দেখবেন আমাদের সংস্কৃত লিটারেচারে ব্রহ্মাণ্ডের কথা আছে, গোলকের কথা আছে, ভূগোলের কথা আছে। অর্থাৎ আমাদের এনসিয়েন্ট, আমাদের গ্র্যান্ড পেরেন্টসরা তারা জানতো পৃথিবীটা গোল, কিন্তু সেই জানাটা আমরা ভুলে গেলাম। এবং তারপরে দেখবেন ইউরোপ থেকে যখন জাগছে জ্ঞান বিজ্ঞানে, ওদেরও ধারণা ছিল পৃথিবীটা কি, পৃথিবীটা ওদের কাছে ছিল চ্যাপ্টা, প্লেন, একটা প্লেন। ওরাও আস্তে আস্তে বুঝলো না পৃথিবীটা চ্যাপ্টা নেই, পৃথিবীটা গোল। ওরা অনেক পরে জানলো। তখন আমরাও বলতে শুরু করলাম, আমাদের ঠাকুর দ্বারা বলতো পৃথিবীটা গোল। কীরকম গোল? একদম জাস্ট ইউনিফর্মলি গোল না। রকেট যখন আমাদের উত্থিত রকেট যখন পৃথিবীকে অরবিট করতে শুরু করলো, হ্যাঁ, তখন দেখলো ওরা যখন ওই রকেট থেকে যখন থ্রু টেলিস্কোপ এই আর্থকে দেখতে শুরু করলো, যে না, এই পৃথিবীর যে নর্থ পোলটা এলিভেটেড অ্যান্ড সাউথ পোলটা অনেক বেশি কনকেভ, ঠিক লাউয়ের মতো। লাউয়ের যেমন একটা দিকটা গর্ত, একটা পোল একটা ডিপ্রেসড, একটা পোল এলিভেটেড, পিয়ার ফলের মতো, জাস্ট লাইক এ পিয়ার ফলের মতো। অন ওয়ান পোল ডিপ্রেসড, আদার পোল ইজ এলিভেটেড, পিয়ার ফলের মতো। তখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হলো। মহাবিশ্ব সম্বন্ধে আমাদের যত ওই কনসেপ্টগুলো আস্তে আস্তে সমস্ত চেঞ্জ হয়ে গেছে। কেমিক্যাল ওয়ার্ল্ড সম্বন্ধে, ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্বন্ধে, মানুষের মন, সমস্ত কিছু, সমাজের ডাইনামিক্স, এই সব কিছুতে আমাদের চিন্তার পরিবর্তন ঘটেছে। এবার যেমন ধরুন একটা সময় গোটা ইউরোপিয়ান সায়েন্সে একটা খুব থিওরি ডমিনেট করতো, মেটেরিয়ালিজম, বস্তুবাদ। এই বস্তুবাদটা খুব বেশি ব্যবহার করছে মার্কসিস্ট থিওরিটিশিয়ানসটা। বস্তুবাদ কি? বস্তুবাদের মূল কথা কি? যে এই ব্রহ্মাণ্ড আদি হচ্ছে বস্তু, এই বস্তু থেকেই শক্তির সৃষ্টি, এবং সেই শক্তি থেকে আস্তে আস্তে জীবনের সৃষ্টি। এই তো ওদের অনেক কাহিনী লেখা আছে, অনেক ন্যারেটিভস লেখা আছে। একটা বস্তু একটা জায়গায় পচে যাচ্ছে, সেখানে কিছু কিছু প্রাণ সঞ্চার হচ্ছে, কিছু কিছু ম্যাগট তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, কিছু প্ল্যান্ট তৈরি হচ্ছে, এইরকম সব থিওরি। অথচ ওরা এই পয়েন্টটা অ্যাপ্রিসিয়েট করতে ভুলে গেল যে ওখানে এয়ার থেকেই স্পোর্সগুলো এসেছে, কখন কোন পোকা ওখানে ডিম পেড়েছে, এই জিনিসগুলো। ভাই, শুধু ম্যাটার থেকে প্রাণের সৃষ্টি হয় না, ম্যাটার থেকে এনার্জির সৃষ্টি এভাবে হয় না। আদি, এবং আজকের যে মডার্ন সায়েন্স কি বলছে, ব্রহ্মাণ্ডের আদি নট দ্য ম্যাটার থেকে এনার্জির সৃষ্টি, এই কনসেপ্টও ভুল। আর এই ম্যাটার এনার্জি থেকেই প্রাণের সৃষ্টি, দিস কনসেপ্ট ইজ রং। ব্রহ্মাণ্ডের আদি থেকেই এই সব কিছু আছে, বাট ডাইমেনশনসগুলো ওপেন্ড আপ হয়নি। অল দি ডাইমেনশন যে প্রিমিটিভ যেটা এই ব্রহ্মাণ্ডের, দ্যাট ইজ এনার্জি। এই এনার্জি আস্তে আস্তে এনার্জির মধ্যেই ম্যাটার কনডেন্সড হয়ে আছে, এবং সেখানেই তার মধ্যে ডাইমেনশনে প্রাণ আছে। তাই যে 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 পোলা যে 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 ইউন যে বলে যে একক, সে এককের মধ্যেই শক্তি আছে, বস্তু আছে, শক্তি আছে, প্রাণ আছে। ধীরে ধীরে সেগুলো ম্যানিফেস্ট করেছে। বস্তুবাদের ভিত্তি আজকের বিজ্ঞানে আর নেই। বস্তুবাদে যে বস্তু ডেফিনিশন ছিল, কি ছিল ডেফিনিশন? দ্য 17th century 18th century ডেফিনিশন অফ দ্য বস্তু। একটা বস্তু
তার একটা লেংথ আছে, একটা ব্রেডথ আছে, একটা হাইট আছে। আমি অ্যাটমকে কি বলবো, আমি মলিকুলকে কি বলবো, বস্তু বলবো না? তার একটা অ্যাটমের হাইট কোথায়, তার ব্রেডথ কোথায়, তার লেংথ কোথায়। এবং আর একটা ছিল ডেফিনেশনের একটা অঙ্গ ছিল যে বস্তুকে আমি স্পর্শ করতে পারবো। বস্তু কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি ডেফিনিশন অফ দ্য ম্যাটার ইন 17th-18th সেঞ্চুরি ফিজিক্স? কি ছিল ডেফিনিশন? একটা বস্তু যার লেংথ আছে, যার ব্রেডথ আছে, যার হাইট আছে, যাকে স্পর্শ করা যায়, যাকে দেখা যায়। কিন্তু আজকের ফিজিক্স যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে বস্তুর যে সংজ্ঞাটা আসছে, তাতে কি আগের সেই সংজ্ঞা টিকে থাকছে? বস্তুর যে সংজ্ঞা বা কনসেপ্ট অফ দ্য ম্যাটার of the 17th or 18th century has collapsed. The concept of matter of that era has collapsed. এবং সেই তত্ত্বের উপরে মেটেরিয়াল দাঁড়িয়ে এই যে ডায়ালেকটিক্স এলো, মার্ক্সবাদ এলো, বস্তুবাদী চিন্তাভাবনাগুলো এলো ইউরোপে, সেগুলো কোথায় দাঁড়িয়ে আছে? বস্তু নিজে ভ্যানিশ করে গেছে। তাহলে কোথায় দাঁড়িয়ে আছে মার্ক্সবাদ? এইবার দেখুন সমাজ ব্যবস্থার বিন্যাস। মার্ক্সবাদীরা যেটা একটা সময় বলতে শুরু করেছিল, কি বলতে শুরু করেছিল? যে যে মানুষের ইকোনমিক ডিমান্ডসই হচ্ছে ড্রাইভিং ফোর্স, সমাজ ব্যবস্থার সমস্ত কিছুর উত্থান পতন, তার এভলিউশনের দি মোস্ট ইম্পর্টেন্ট ড্রাইভিং ফোর্স। কেউ কেউ তো বলতো যে অনলি ড্রাইভিং ফোর্স। ফিনান্স অ্যান্ড ইকোনমি মানুষের সভ্যতার জীবনের জাগরণের বা অগ্রগতির, ব্যক্তি বা সমাজ রাষ্ট্রের একমাত্র ড্রাইভিং ক্রাইটেরিয়া নয়, একমাত্র নয়, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। মানুষের ইচ্ছে আকাঙ্ক্ষার, তার বিভিন্ন, তার ডাইনামিক্স, অসংখ্য অসংখ্য ফ্যাক্টরস প্লে করে একটা ব্যক্তি জীবনের অগ্রগতি, সমাজ জীবনের, রাষ্ট্রের বা মানবতার বিকাশের জন্য। ওই ওদের যে মেটেরিয়ালিস্টিক মডেল, এই মডেলটাও কিন্তু কোলাপস করে গেছে। এবং তারপর দাঁড়িয়ে আছে ওদের সেই যে মার্ক্সবাদ, যেখানে অরিজিনাল বস্তুবাদটাই কোলাপস করে গেছে, কনসেপ্টটাই ধ্বংস হয়ে গেছে। সেইখানে বস্তুবাদের আর হোয়ার ইজ দ্য ভায়াবিলিটি? এবং ওরা এই যে মার্ক্সবাদী একটা জিনিস ওরা বলতে শুরু করলো যে মার্ক্সবাদ এইটা দিয়েই সমাজের, রাষ্ট্রের সমস্ত প্রবলেম সলভ হবে। ভাই একটা কথা হচ্ছে, এবার এবার ওদের যে থিওরির একটা অংশ, আর একটা জিনিস বলি, আর একটা অংশ ছিল কি থিসিস, অ্যান্টিথিসিস, সুপার সিনথেসিস। এই যে একটা আরেকটা ওদের ডায়লগ আছে। ভাই এনি অবজেক্ট, এনি ম্যাটার, ওদের মেটেরিয়াল সায়েন্সে দেখুন আপনি, ম্যাটার অ্যান্টি ম্যাটার যদি আমি যোগ করি, দেয়ার ইজ নো সুপার ম্যাটার। যদি ম্যাটারকে আমি ম্যাটারের সঙ্গে যদি অ্যান্টি ম্যাটারকে যদি যুক্ত করি, সেখানে সুপার ম্যাটার তৈরি হয় না, একটা ভয়ঙ্কর এক্সপ্লোশন হয়। ম্যাটার অ্যান্ড অ্যান্টি ম্যাটার কম্বাইন করলেই একটা ভয়ঙ্কর এক্সপ্লোশন, অ্যান্ড এভরিথিং ইজ কনভার্টেড টু ম্যাসিভ এনার্জি। একদম পুরো চেঞ্জ হচ্ছে। ভাই তোমাদের কোন থিওরিতে কীভাবে তোমরা করলে যে থিসিস দেন অ্যান্টিথিসিস দেন সুপার সিনথেসিস, দুটো কম্বাইন করে সুপার সিনথেসিস হয় না, হয় না, হতে পারে না। তুমি বলতে পারো আই এম পুটিং সাম থিসিস, সাম কনসেপ্ট, দেন দেয়ার ইজ সাম ডিসকাশন অ্যান্ড আর্গুমেন্টস, সাম আদার আর্গুমেন্টস আর কামিং। এই দুটো লটস অফ আর্গুমেন্টসের মধ্য থেকে দি ইউজেবল বেস্ট কম্পোনেন্টসগুলো নিয়ে আমি আরেকটা করব কম্বিনেশন, দ্যাট ইজ সুপার সিনথেসিস অর সিনথেসিস, দ্যাটস। কিন্তু তুমি যদি বলো এই থিসিস অ্যান্ড অ্যান্টিথিসিসের এই থিওরি নিয়ে আসো এখানে, তাহলে ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের যে রিয়াকশান হলো সেই জিনিসই এখানে ঘটবে। সেখানে আর সুপার সিনথেসিস হবে না, সেখানে শুধু কনফ্লিক্টের ফলে এভরিথিং উইল ডিসঅ্যাপিয়ার, ধ্বংস হয়ে যাবে, তার নতুন কনসেপ্টের জন্ম হবে না। এবার আসছি আমি এবার মার্ক্সবাদ। এবার আমাদের ভারতবর্ষের, আমি একটা জিনিস বলে রাখি, সব থেকে ক্ষতি কারা করেছে? দুটো ইডিওলজি
পলিটিক্যাল প্লেনে। তার আগে তো আমি একটা জিনিস বলেছি আগে, ভারতবর্ষের আমাদের ধর্মীয় স্পিরিচুয়াল চিন্তা ভাবনায় ক্ষতি করেছে অনেকেই। সব থেকে বেশি ক্ষতি করেছে ইসলাম। ইসলামাইজেশন আমাদের স্পিরিচুয়াল চিন্তা ভাবনায় একটা ম্যাসিভ পয়জনিং করেছে। আমি আজকে শুধু কথা বলবো আমাদের পলিটিক্যাল চিন্তা ভাবনায় ম্যাসিভ ক্ষতি করেছে। একদিকে গান্ধীবাদ, একদিকে মার্ক্সবাদ। যখন আমি মার্ক্সবাদ নিয়ে বলতে শুরু করেছি, মার্ক্সবাদটাকে শেষ করে নিই। দেখুন, মার্ক্সবাদটা যে ল্যাঙ্গুয়েজে লেখা, যে তত্ত্ব, আমরা ওইটা পড়ে আমরা পুরোপুরি বুঝতে পারবো না। এই ভারতবর্ষে এত মার্কসিস্ট ছিল বা আছে এখনও, তারা কজন মার্কসিস্ট পড়েছে নিয়ে সন্দেহ আছে, বা কজন মার্ক্সবাদটা যতটুকু লিখেছে কার্ল মার্কস এবং তার বন্ধুরা কতটুকু বুঝে নিয়ে সন্দেহ আছে। তার আগেই আমি আগেই মার্ক্সবাদের এই মেটেরিয়ালিজম, ডায়ালেকটিক্স, এইগুলোর অসারতা আগেই বলেছি আমি। আর ওদের যে বক্তব্য, ম্যাটার থেকে এনার্জি অ্যান্ড লাইফের সৃষ্টি, এই কনসেপ্টও আজকের বিজ্ঞান স্বীকার করে না। অল ওয়ার ইন দ্য সিঙ্গুলারিটি অ্যাট দি ভেরি অরিজিন অফ দ্য ইউনিভার্স। এবং ডাইমেনশনগুলো পরবর্তীকালে ওপেন্ড আপ করেছে। তার ম্যাটার, এনার্জি, লাইফ, all has dimensions is opened up. All were in the singularity. And primitive one is basically energy. শক্তি রূপা, মাতৃরূপা। যিনি শক্তিরূপা তিনি হচ্ছে আদি সব কিছুই, তাই মাতৃরূপা। এই কনসেপ্টটি আমাদের স্পিরিচুয়াল টেক্সটের বক্তব্য। এবার দেখুন, আমি থিওরিটিক্যাল উইকনেসের জায়গাটা ইন দ্য মার্ক্সবাদ বললাম। এবার দেখুন, হোয়াট ইজ দ্যার ইউজ। পৃথিবীতে প্রথম ইউজ করলো কে? রাশিয়াতে যে মার্ক্সবাদটা প্রভাবিত হলো, ওয়াজ ইট মার্কসিজম? লেনিনিজম বলছে ওরা। তারপর যে স্ট্যালিনিজম। তাহলে মার্ক্সবাদ মডিফাই করতে হলো, লেনিন মডিফাই করলেন তার মতো করে, তাকে বলছে লেনিনিজম। তারপরে এলো স্ট্যালিন, মাঝে টটস্কি কিছু বলার চেষ্টা করেছেন, স্ট্যালিনিজম। ভাই, এত মডিফিকেশন কেন দরকার হলো? কারণ দ্য অরিজিনাল মার্ক্সবাদটা রাশিয়ার বিপ্লবের পরে বা বিপ্লবের আগের পুরোপুরি কাজে লাগাতে পারেনি, বা ইন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেনি। তাই দেয়ার ওয়াজ দ্যাট মডিফিকেশন। এবং তারপরে মাওরা এলো, ওখানে চীনে ব্যবহৃত হলো, ভিয়েতনামে ব্যবহৃত হলো, কিউবাতে ব্যবহৃত হলো। ইউ সি দ্য ক্যারেক্টার্স। এই যে রাশিয়ান কমিউনিজম, ইজ ইট কমিউনিজম? ওয়াজ ইট রিয়েলি কমিউনিজম? অর ইজ এ রাশিয়ান ন্যাশনালিজম উইথ এ মাস্ক অফ কমিউনিজম? কারণ ভাই, পৃথিবীতে এই যে যখন স্ট্যালিন ক্ষমতায় আসছে তার আগে থেকে এই যে ওয়ান আফটার অ্যানাদার দ্য অ্যাডজয়নিং lands, countries, nations are being conquered, annexed to USSR. এই যে imperialism, এটা তো imperialism. Where is the place of this imperialism? Attacking physically the other adjoining countries. Where is the place in this communism? Where is the place? এই যে basically extreme nationalism with a mask of communism. এই মুখোশটা দিয়ে এই কাজগুলো করা সহজ হলো। এবার কাম টু চায়না। চীনে এই যে মাওয়িজম ইজ নাথিং, আগেও বলেছি আমি, এখানে লিটিল কমিউনিজম, কমিউনিস্ট থিওরি। বেসিক্যালি দিস ইজ হান ন্যাশনালিজম। যে হান, সেন্ট্রাল চায়নার যে হান জাতি, যারা বহু সেঞ্চুরি পদদলিত রয়েছিল by the Manchurians for centuries, by the Mongols for centuries, by the Tibetans for centuries, সেই হান জাতির উত্থান। কাকে ধরে উত্থান হলো? মাওকে ধরো। মাও একটা নতুন জাতীয়তাবাদের উত্থান ঘটালেন। শুধু মুখোশটা দিলেন মার্ক্সবাদের, কমিউনিজমের মুখোশটা পরলেন। এই মুখোশটা পরে সমগ্র জাতিকে নিজের
নিজের কন্ট্রোলে আনার, নিজের ইমোশনাল কন্ট্রোল, একটা ড্রিম দেখালেন, নতুন শক্তিশালী চীন তৈরি করবেন। এই জায়গাটায় তিনি, এই জায়গাটার সার্থকতা, এই জায়গাটা তার সার্থকতা। তাহলে হোয়াট ইজ দ্য রেমনেন্টস অফ কমিউনিজম ইন ইজ মাওইজম। আর মাওয়ের এই যে তার যে চীনের পেরিফেরির বিস্তার, সে টিবেট দখল করছে, মঙ্গোলিয়া দখল করছে, সে ওদিকে ওদিকে তাইওয়ান দখল করার জন্য বসে আছে, ওদিকে সে মাঞ্চুরিয়াকে দখল করেছে, ওদিকে সেন্ট্রাল এশিয়ার অংশগুলোকে দখল করেছে। দিস ইজ অ্যানাদার ইম্পেরিয়ালিজম। এই ইম্পেরিয়ালিজম, ফিজিক্যাল ইম্পেরিয়ালিজমের হোয়ার ইজ দ্য স্কোপ অফ দিস ফিজিক্যাল ইম্পেরিয়ালিজম ইন কমিউনিজম, ইন মার্কসিজম, হোয়ার ইজ দ্যাট স্কোপ? বেসিক্যালি এটা এক্সট্রিম একটা ন্যাশনালিজম, উগ্র জাতীয়তাবাদ উইথ এ মাস্ক অফ কমিউনিজম অ্যান্ড সোশ্যাল। জনগণকে খাওয়ানো যাবে যে আমরা জনগণের জন্য। আর পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বেশি সেজ, এসিজেড, মানে স্পেশাল ইকোনমিক জোনস কোথায় আছে? চীনে আছে। কীভাবে তৈরি হলো? ওয়েস্ট ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের যে এক্সেস মানি, এটা ইনভেস্ট হলো 70-এর দশকের পর থেকে ইন চায়না। আর চায়না তার পরিবর্তে কি দিল? ওরা দিল এখানে টেকনোলজি অ্যান্ড মানি, আর চীন দিল তাদের চিপ লেবার। এই চিপ লেবারের এই স্পেশাল ইকোনমিক জোনসে প্রচুর ফ্যাক্টরি হলো টু প্রডিউস কনজিউমার গুডস ফর দি হোল ওয়ার্ল্ড। এবং আস্তে আস্তে কনজিউমার গুডস প্রোডাকশনের নাম্বার 1 সেন্টার হয়ে গেল চীন এসিজেডগুলোতে। বাট এসিজেডে কোনো ব্যক্তি স্বাধীনতা আছে? ইজ দ্যার এনি হিউম্যান রাইটস? এখানে অল লেবার্স আর স্লেভস, ভেরি চিপ লেবার। নিজের কোনো হিউম্যান রাইটস বলে কিছু নেই এখানে, কোনো লেবারের হিউম্যান রাইটস নেই এখানে। কোনো ফিমেল লেবারের যদি মেনস্ট্রুয়েশন হয়, তাহলে সে সময় তাকে 5-7 দিন ছুটি দিতে হবে। অ্যান্ড সেই মেনস্ট্রুয়েশন বন্ধ করতে পারলে তাহলে তাকে ওই এক্সট্রা 7 দিন কাজ করানো যেতে পারে। তাই ওখানে পিল খাওয়ানো হয়। মেনস্ট্রুয়েশন ফর ইয়ার্স বন্ধ ফর দ্য গার্ল লেবার্স দেয়ার। দিস ইজ দ্য স্ট্যাটাস অফ হিউম্যান রাইটস ইন দিস এসিজেড। যে থাউজেন্ডস অফ সেজ আছে, সেখানে প্রোডাকশন হয় কনজিউমার গুডস। খুব চিপে ওরা কনজিউমার গুডস তৈরি করে ওয়ার্ল্ডের মার্কেটে বিক্রি করে চীন এখন ধনী হয়েছে। এবং সেই অর্থ থেকে ওরা এখন আর্মস তৈরি করছে ইন দেয়ার কোয়ালিটেটিভ চেঞ্জ ইন দেয়ার নেশন। নাও একটা মিলিটারি নেশন, ইকোনমিক্যালি রিচ হয়েছে, মিলিটারি রিচ হয়েছে। এই তো নেশন। হোয়ার ইজ কমিউনিজম ইন চায়না? অ্যান্ড এখনও পর্যন্ত ভারতবর্ষের কিছু কমিউনিস্টরা ড্রিম দেখছে যে ভারতবর্ষে কমিউনিজম এসে গেলেই সব দুঃখ দূর হয়ে যাবে। হ্যাঁ, পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন কীভাবে কমিউনিস্টরা প্রতি বছর ব্রিগেডের লক্ষ লক্ষ লোকের মিছিল করত, মিটিং করত, 10 লক্ষ 20 লক্ষ লোকের। এবং লোক গ্রামাঞ্চল থেকে তুলে নিয়ে আসতো বাসে করে, ট্রাকে করে। স্বপ্ন দেখিয়েছিল যে ভারতবর্ষে পশ্চিমবাংলায় কমিউনিজম এসে যাবে, একদম বিপ্লব এসে যাবে, বিপ্লবে সব দুঃখ দূর হয়ে যাবে, রাস্তাঘাট সব একদম সোনায় রূপায় বাঁধা হয়ে যাবে, ঘরে ঘরে একদম খাদ্য এবং শৌখিন বস্তুতে ঘর ভরে যাবে, খাদ্যের দুঃখ থাকবে না, দারিদ্র্য থাকবে না, সব সুখে ভরে যাবে। আর তখন আসতো কি সোভিয়েত ল্যান্ড, সোভিয়েত বিভিন্ন ম্যাগাজিনগুলো, খুব দেখতে সুন্দর সুন্দর ম্যাগাজিন, এবং যে ম্যাগাজিনগুলোতে এত সুন্দর সুন্দর ছবি থাকতো, সোভিয়েত ইউএসএসআরের বিভিন্ন এরিয়ার ছবি থাকতো, খুব ডেকোরেটেড ছবি, সুন্দর ছবি। মনে হতো যে কমিউনিস্ট রাশিয়াতে প্রতিটা অঞ্চল কত কত অ্যাডভান্সড, কত রিচ, কত ডেভেলপ করেছে ইন কমিউনিজম। সেই স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। সেই স্বপ্ন কি হলো? 34 ইয়ার্স কমিউনিস্টরা বেঙ্গল রুল করলো। কি করলো? দি পার্টি বিকেম এ ডিক্টেটর। পশ্চিমবাংলার যে কটা ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিগুলোকে ধ্বংস করে দিল। ইট বিকেম ইন্ডাস্ট্রিয়াল ডেজার্ট। অ্যান্ড স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে পলিটিক্সের আগ্রা করে দিল। দে পলিটিসাইজড এভরিথিং। পুলিশ সিস্টেমে ইউনিয়নবাজি ঢুকিয়ে দিল, পুলিশকে পলিটিসাইজ করলো, পার্টি ক্যাডারে কনভার্ট করলো। দি ল
the law enforcing system collapsed. Everything collapsed. এবং পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ মানুষ, বাংলায় কোনো কাজ নেই, তারা বেঙ্গলের বাইরে যাওয়া শুরু করলো। দিস ইজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য মার্কসিস্ট পার্টিজ, মার্কসিস্ট মুভমেন্টস ইন বেঙ্গল। এখনো পর্যন্ত কিছু মানুষ বিশ্বাস করে মার্ক্সবাদ আসবে আর তারা আর বাংলা আবার সোনার বাংলা হয়ে যাবে। এবার আসছি আমি গান্ধীবাদ। দেখুন, গান্ধীকে আমি দুভাবে দেখি, গান্ধীবাদ, গান্ধী রাইটিংস, গান্ধীবাদ, এবং গান্ধী ব্যক্তি। ব্যক্তি কতক্ষণ হলো? 33 মিনিটস। আমি একটু বলে থেমে যাব আজকে। গান্ধীবাদ এখনও আমি পরে আমি আসবো একটা জিনিস, এই ভারতবর্ষের সোশ্যালিস্ট পার্টিগুলোর কোলাপস হয়ে যাওয়া, ধ্বংস হওয়ার কারণটা কি, আমি সেখানে বলেই শেষ করে যাব। তার আগে এই যে গান্ধীবাদ নিয়ে একটু বলে রাখি। গান্ধীজি নিয়ে আমি বহুবার বলেছি, গান্ধী যে প্ল্যান্টেড পার্সন বাই দ্য ব্রিটিশ এজেন্ট। দেখুন, তখনকার দিনে হয়তো গান্ধীকে কে প্ল্যান্ট করেছে এটা তখন হয়তো বোঝা যায়নি, কিন্তু আজকে তো অনেক ডকুমেন্টস বেরিয়ে গেছে, কিন্তু গান্ধীর অ্যাক্টিভিটিস দেখে মানুষের মনে সন্দেহ হয়নি। এটা তো হতে পারে না। যে মানুষটা ফার্স্ট গ্রেট ওয়ারের সময় ব্রিটিশের জন্য সৈন্য রিক্রুট করেছে, সেটা কি করে ম্যান অফ পিস, ম্যান অফ নন ভায়োলেন্স হয়? প্রেমের এম্বডিমেন্ট, একদম প্রেমের মূর্ত প্রতীক কি করে হয়? নন ভায়োলেন্সের মূর্ত প্রতীক কি করে হয়? যে মানুষটা প্রতি পদে পদে ব্রিটিশকে সাহায্য করে গেছে, যে লোকটা খিলাফত মুভমেন্ট করেছে, যে খিলাফতিসরা হিন্দুদের খুন করেছে, হিন্দু মেয়েদের রেপ করেছে, সেই গান্ধী করে মহান হয়? যে গান্ধী 1928 সুভাষচন্দ্র দাবি করলেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, তিনি অপোজ করলেন। সুভাষচন্দ্র সারা ভারতবর্ষে ক্যাম্পেনিং করে গেলেন। যখন দেখলেন যে কনসেপ্ট অফ দ্য কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পপুলারাইজড হয়ে গেছে, তিনি 29 অল ইন্ডিয়া কংগ্রেসে নেহরুকে দিয়ে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের রেজলিউশনটা পাশ করিয়ে দিলেন পপুলার হওয়ার জন্য। আবার এই লোকটা তার পরের বছর ইংল্যান্ডে গিয়ে আয়রনের সঙ্গে চুক্তি করলেন যে আমার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দরকার নেই, আমার ডোমিনিয়ন স্ট্যাটাসে যথেষ্ট। এই যে মানুষটাকে মহান মনে করার কোনো কারণ নেই। যে মানুষটার সঙ্গে দেখা যাচ্ছে যে ব্রিটিশ তার ইন্টেলিজেন্স ফাইলস গোপনে তার কাছে পাঠায় বিভিন্ন ব্যাপারে, সুভাষ বোসকে কীভাবে খতম করতে হবে পলিটিক্যালি ইন দ্য কংগ্রেস, তার জন্য ব্রিটিশ তার ইন্টেলিজেন্স ফাইলস কে মুন্সির হাত দিয়ে পাঠাচ্ছে গান্ধীর কাছে, এবং গান্ধী তার প্ল্যান ঠিক করছে কীভাবে সুভাষকে কংগ্রেস থেকে উৎখাত করতে হবে। অর্থাৎ এই তথ্যগুলো যখন বেরিয়ে আসছে, তখন গান্ধীকে মহান মনে করার কোনো কারণ নেই। ব্রিটিশের এজেন্ট ছাড়া অন্য কোনো কিছু ভাববার কোনো জায়গা নেই। যে গান্ধী ক্রাইসিস পিরিয়ডে সকালে একটা কথা বলছেন, সন্ধ্যেবেলা আরেকটা কথা বলছেন, উনি ব্রিটিশকে অপোজ করতে চান না কোনো ক্ল্যারিটি নেই, দুবেলা দুরকম কথা বলছেন। উনি পার্টিশন নিয়ে কি বক্তব্য, উনি মৌন হয়ে থাকলেন, হি রিমেন্ড সাইলেন্ট, এবং সেটাকেই তার গান্ধীবাদী বলে না উনি তো মৌন ছিলেন, উনি পার্টিশন অ্যাকসেপ্ট করেননি। ভাই, যেদিন যখন ফাইনাল ড্রাফট নিয়ে মাউন্ট ব্যাটেনের কাছে গিয়েছে, এই হচ্ছে ড্রাফট অফ পার্টিশন, গান্ধী চুপ করেছিলেন। এবং উনি কি চুপ করেছিলেন, হাতেও কি লিখে দিয়েছিলেন যে আই অপোজ দিস? এত লেখেননি। তার নির্দেশ ছাড়া কংগ্রেস পারে রেজলিউশন অফ পার্টিশনকে অ্যাকসেপ্ট করতে? একদম অঙ্গুল হিরে লেগে থেকেছে, বাইরেও নাটক করেছেন উনি। ভাই, যখন দেশে এই অবস্থা, যখন উত্তাল আইএনএ সোলজার্স এবং সুভাষচন্দ্রের প্রশংসায় ইন 1945 এন্ড অ্যান্ড ডিসেম্বর অ্যান্ড 46, তখন গান্ধী যখন জনগণ প্রশংসায়, নেতাজির প্রশংসায় পঞ্চমুখ, তখন বাধ্য হয়ে টু সেভ হিজ ফেস উনি
সুভাষের প্রশংসা করেছেন সামনে, পর্দার সামনে। আর পর্দার পেছনে গিয়ে উনি চিৎকার করেছেন, আশ্রমার্থীদের থ্রেট করেছেন যে তোমরা সবাই যদি সুভাষের প্রশংসা করো, আইনের প্রশংসা করো, তাহলে আমার গান্ধীবাদের কী হবে। এই যে মুখোশ যখন ডকুমেন্টসে এক্সপোজড হচ্ছে, তখন এই গান্ধীকে মহান করার কোনো একটা নাম করা একটা বজ্জাত লোক, একটা লম্পট লোক। এবং ওখানে ওখানে যখন ওপার বাংলায় যেখানে যেখানে হিন্দু খুন হয়েছে, হ্যাঁ, হিন্দু খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, হিন্দু মেয়েরা রেপড হয়েছে, সেখানে তুমি গিয়েছো, সেখানে গিয়ে সেইখানে এরকম একটা নারকীয় অবস্থাতে তুমি দেখা যাচ্ছে তুমি তুমি অ্যাপারেন্টলি গিয়েছো পিস আনার জন্যে, শান্তি আনার জন্যে। তুমি হিন্দু মেয়েদের বলেছো কি যে মুসলিমরা ভাইরা যদি তোমাকে রেপ করতে আসে তুমি দাঁতে দাঁত চেপে শুয়ে থাকবে, তুমি ভায়োলেন্টলি অপোজ করবে না, লেট দেম ডু হোয়াট দে ওয়ান্ট, তুমি অপোজ করো না। এই হচ্ছে শান্তির বাণী। মুসলমানদের কখনো অস্ত্র ত্যাগ করতে বলেননি, হিন্দুদের অস্ত্র ত্যাগ করতে বলেছেন। আর সেই নারকীয় অবস্থায় তুমি তোমার এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ করতে কি করেছো, তুমি দুপাশে একদম উলঙ্গ দুই যুবতী নিয়ে শুয়েছো। কি প্রমাণ করতে চেয়েছো? যে তোমার সেই অবস্থায় তোমার সংযম আছে কিনা। ইউ আর এ স্কাউন্ড্রেল। তুমি এক্সপেরিমেন্টটা করতে পারলে কি করে এই অবস্থায়? দিস ইজ দ্য স্কাউন্ড্রেল। আর সুভাষ বোস ফিরে আসবে এই ভয়ে তুমি লুকিয়ে লুকিয়ে চিঠি লিখেছো আমেরিকাতে, যে সুভাষ বোস ফিরে এলে আমাদের কি হবে। তুমি আমেরিকা, তোমার কি হবে? ইংল্যান্ড, তোমার কি হবে? তোমার সবার ক্ষতি হবে। তার আসার আগে একটা কিছু তাড়াহুড়ো করে করতে হবে। কি দুর্ভাগ্য। এবং সেই চিঠি লেখার 1946, তারও পরে 90 যে এসে চিঠিখানা ডিক্লাসিফাইড হয়ে গেল। এরও পরে বলতে হবে গান্ধী মহান ছিলেন। গান্ধীকে বুঝতে হলে তোমাদের পড়তে হবে ওই 92 খণ্ডের গান্ধী রচনাবলী, পড়ার দরকার নেই। বা বাংলায় যে 5 খণ্ডের গান্ধী রচনা বলেছে এটা পড়ার দরকার নেই, পড়লে বুঝতে পারবে ঠান্ডা মাথা যদি পড়ো। ভাই গান্ধী ম্যানিফেস্টোটা পড়ো, হিন্দ স্বরাজ, ওই হিন্দ স্বরাজ কয়েক পাতার হিন্দ স্বরাজ, যে হিন্দ স্বরাজে উনি লিখছেন যে এই যে ব্রিটিশাররা এদেশে এত হসপিটাল তৈরি করেছে, এত রেল লাইন তৈরি করেছে,